नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद, भारत माता की जय श्री राम, जय श्री राम। बंधुगण, आज के भारतीय जनता पार्टी दक्षिण दिनाजपुर जिला সেই দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার নামে যে আজকে বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছিল এসডি অফিসের সামনে, সেই বিক্ষোভ কর্মসূচিতে আজকে এই প্রখর রোদের মধ্যে বিভিন্ন বিধানসভা, মানে 3টে বিধানসভাকে নেওয়া হয়েছে, দুটো বিধানসভাকে মূলত নেওয়া হয়েছে, তার সাথে একটি বিধানসভার অর্ধেক। সেই 2.5টি বিধানসভা থেকে আগত আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ যারা রোদকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিহাদি শাসনকে বাংলা থেকে দূর করানোর জন্য এবং বাংলাকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করার জন্য যারা এসেছেন তাদেরকে সবার আগে আমি গরিব অভিনন্দন জানাই, শতকোটি প্রণাম জানাই, আমার নমস্কার জানাই এবং অভিনন্দন জানাই। মঞ্চে আমাদের সম্মানীয় জেলা সভাপতি শ্রী শরৎ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন, আমাদের 2জন বিধায়ক এখানে উপস্থিত আছেন, আমাদের লড়াকু সিনিয়র নেতা সত্যেন্দ্রনাথ রায় গঙ্গারামপুরের বিধায়ক, আমাদের আরেকজন বিধায়ক মাননীয় শ্রী বুধরায় টুডু তপনের লড়াকু বিধায়ক, আমাদের প্রাক্তন সভাপতি 3জন এখানে উপস্থিত আছেন, মাননীয় শুভেন্দু সরকার তিনি বিভাগের নেতা, আমাদের রাজ্যের নেতা আমাদের বিনয় বর্মন মহাশয়, আমাদের গৌতম চক্রবর্তী মহাশয়, এই 3জন উপস্থিত আছেন, আমাদের জেলার সাধারণ সম্পাদক পাপি সরকার তিনি হসপিটালে গেছেন, আমাদের আরেকজন সম্পাদক আমাদের অশোক বর্ধন তিনি এখানে উপস্থিত আছেন, আমাদের অন্যান্য জেলার পদাধিকারী সহসভাপতি থেকে শুরু করে জেলা সম্পাদক থেকে শুরু করে অন্যান্য যারা তারা এখানে উপস্থিত আছেন। আজকে আমরা পুলিশ প্রশাসনের এক অদ্ভুত রূপ দেখলাম। বন্ধুগণ, আমরা এসেছিলাম কেন? আমাদের 2টো ইস্যু নিয়ে আমরা বিক্ষোভ দেখাতে এসেছিলাম। সেই বিক্ষোভের মূল কারণ কে ছিল? একটা কারণ যে 26,000 লোকের চাকরি চলে গেল, যুবক যুবতী চাকরি হারা হলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরি হারানোর ঘটনা। আমরা অনেকে হয়তো বলি 26,000 লোকের চাকরি গেছে, 26,000 লোকে হয়তো বঞ্চিত হয়েছে। না বন্ধুগণ, বঞ্চিত সংখ্যা 26,000 নয়, 22 থেকে 23 লক্ষ যুবক যুবতী পরীক্ষা দিয়েছিল, তারা প্রত্যেকেই বঞ্চিত হয়েছেন। কারণ এখন আর ধরার উপায় নেই কারা অযোগ্য আর কারা যোগ্য। যারা যোগ্য এবং অযোগ্য রাজ্য সরকার তাদের লিস্ট দিতে পারেনি। আমরা বরাবরই বলেছি যারা যোগ্য তাদের চাকরি থাকুক, আর যারা অযোগ্য তাদের চাকরি চলে যাক। সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দিয়েছে, বলেছে তারা কিছুদিনের জন্য স্কুলে যেতে পারবে, কিন্তু তাদের চাকরি থাকবে কথা বলেনি যোগ্যদের। উল্টো দিকে বলা হয়েছে যে না, তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে। আজকে তৃণমূল কংগ্রেসের চোর নেতাদেরকে বাঁচানোর জন্য আপনারা জানেন কারা কারা চোর আছে। এই জেলায় একজন নেতা আছে তৃণমূল কংগ্রেসের, তার বাড়িতে নাকি ফাইল জমা থাকতো, সেই ফাইলের উপর লেখা থাকতো কে কত লাখ দিয়েছে, কে 15 লাখ, কেউ 20 লাখ, কেউ 25 লাখ। সেইখান থেকে বেঁচে বেঁচে চাকরি হতো, সেই নেতার কাছে টাকা জমা করতো, আর সেই টাকা কালীঘাটে যেত নাকি গঙ্গারামপুরে থাকতো সেটা আমরা জানি না, সেটা তিনি ভালো বলতে পারবেন। তার কাছ থেকে হিসাব নেওয়ার দরকার আছে। ভাবতে অবাক লাগে, অদ্ভুত একটা পার্টি। এই আমাদের তাপসের থেকে বয়সে ছোট, কোথায় গেল তাপস? এই যে তাপস, এই তাপসের ছেলে হয়তো বয়সে ছোট, ওই কুশমুন্ডির একটা ছেলে তৃণমূলের নতুন নেতা হবে। আমরা ভাবলাম শিক্ষিত ছেলে, ভালো নেতা হবে, ভালো জেলার নেতা হবে, যে পার্টিরই হোক ভালো হবে। ও জোর করে জেলা পরিষদে জিতলো, তারপরে দেখি সিবিআইয়ের কাছে তার নাম কি, সেও নাকি চাকরি বিক্রি করেছে। ভাবায় ব্যাঙাচি নেতা, সেও নাকি চাকরি বিক্রি হয়, সেই চোর হয়। এই পার্টিতে বলে ভগবান রামচন্দ্রকে যদি জয়েন করানো হতো, তো ভগবান রামচন্দ্রকে আগামী দিনে মানুষ চোর বলতো। এই তৃণমূল পার্টি কংগ্রেসের জন্য, এই তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল অদ্ভুত রাজনৈতিক দল। মুখ্যমন্ত্রী চাকরি চলে যাচ্ছে কার জন্য? কোর্ট বলছে তৃণমূল কংগ্রেসের জন্য চাকরি চলে গেছে। সরকার যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি, সেই জন্য চাকরি চলে গেছে। আর তৃণমূল কংগ্রেস দোষ দিচ্ছে সরকার। এখানে টাকা দিয়ে কোন নেতাকে ধরে চাকরি পাওয়া যাবে না, নিজের যোগ্যতায় চাকরি পেতে হবে। ক্ষমা করবেন, আমরা ওই কাজটা করতে পারবো না। তাহলে আমাদের আর তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওরাও চোর, আমরাও চোর হয়ে যাবো। আমাদের সরকারের আমলে ওটা হয় না। আমাদের সরকার 10 লক্ষ বেকার যুবক যুবতীদেরকে চাকরি দিচ্ছে, কয়েক
বছরের মধ্যে প্রতি মাস 2 মাস 3 মাস অন্তর রোজগার মেলা হয়। আগামী 26-27 তারিখে মনে একটি রোজগার মেলা আছে, সেখানে আমি যাব হাওড়াতে এবং কলকাতাতে। সেই রোজগার মেলায় কয়েকশো বেকার যুবক, কয়েক হাজার বেকার যুবতীর কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবো। একটা অভিযোগ নেই যে কোথাও দুর্নীতি হয়েছে। আর তৃণমূল কংগ্রেস একের পর একের দুর্নীতি। ঠিক কর, যারা মাস্টারমশাই, যারা স্কুলে পড়েন, যারা হয়তো আগে এসএসসি দিয়ে চাকরি পেয়েছেন, আজকে তাদেরকেও গেলে মাস্টারমশাইদেরকে হাতে শুনতে হচ্ছে, হ্যাঁ মাস্টার তোর কি চাকরি গেছে না আছে? মাস্টারদের মান সম্মান মাটিতে ভুলুণ্ঠিত হয়ে গেছে। কার জন্য? কে দায়ী? একটা মাত্র মহিলা পুরো চালিয়ে পুড়িয়ে এই পশ্চিমবঙ্গটাকে ছাড়কার করে দিয়েছে। সেই মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় কেউ নেই। সব শেষ করে দিয়েছে। আবার আমার নাম নিয়ে বলছে, সুকান্ত বাবু বলেছেন চাকরি চলে যাওয়ার জন্য নাকি আমি দায়ী। সুকান্ত বাবু আবার বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি আপনি এখন বাড়িতে থাকুন না নবান্নে থাকুন, টিভি চালিয়ে দেখছেন সুকান্ত মজুমদার কি বলছে। কানে সর্ষের তেল নিয়ে শুনে রাখুন, আপনি চুরি করেছেন, আপনি চোর, আপনার জন্য এই চাকরি গেছে, দ্বিতীয় কোনো ব্যক্তি দায়ী নয়। আপনার কুণাল বলছে, আপনার কোলের ছেলে কুণাল কি পার্থ চট্টোপাধ্যায় চুরি করতো, এটা আমরা জানতাম। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমাদের একজন বিজেপির নেতা, আমি নাম নিচ্ছি না, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক যেরকম হয়। আলাদা রাজনৈতিক দল করলে তো দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে। সেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও সে যেত বন্ধুত্বের হিসেবে। গিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর পরিবারের একজন, আমি নাম নিচ্ছি না, তা তিনি রাজনীতি করেন না, মুখ্যমন্ত্রীর পরিবারের একজন, তার নামে চাকরির লিস্ট দেওয়া আছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে এই চাকরি হতে হবে, কারণ মুখ্যমন্ত্রীর পরিবারের একজন সেই টাকা নিয়ে রেখেছে। লজ্জা লাগে, এই ভিখারিগুলো আজকে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে, যারা চাকরি বিক্রি করার মতো গর্হিত অপরাধ তারা করেছে। চোর, এই চোরদেরকে কোথায় জায়গা দিতে হবে? চোরেরা কোথায় সুন্দর, কোথায় সুন্দর? জেল আমরা ছোটবেলায় পড়তাম, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে মানে মায়ের কোলে। আর তৃণমূল কংগ্রেস জেলে সুন্দর। জেল ছাড়া তৃণমূল কংগ্রেসকে মানায় না, জেলের ভেতরে নেতাদের স্থান হওয়া উচিত। আর মুখ্যমন্ত্রী যখন দোষ দিয়ে দেখলেন না, সবাই তো মনে করছে মেনে নিচ্ছে না, দোষ তো তৃণমূলের ঘাড়ে দিচ্ছে, তৃণমূল চুরি করেছে, তৃণমূল চুরি করেছে। মুখ্যমন্ত্রী তখন নতুন ফোন দিয়ে আটলেন, ওয়াকআপ বিল, ওয়াকআপ বিল, ওয়াকআপ অ্যাক্ট সংশোধনী বিল, সেই নিয়ে তার দুধেল গায়েদেরকে খেপিয়ে দিলেন। মুর্শিদাবাদে আমি নিজে গেছি, যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্প বাল্লালপুর হাই স্কুল, বৈষ্ণবনগর। আমার মনে পড়ে গেল, আমি ছবিতে দেখেছি, সিনেমায় দেখেছি, ঋত্বিক ঘটকের সিনেমায় দেখা গেছিল, কিন্তু ঋত্বিক ঘটকে বলেননি, তৎকালীন বামপন্থীরাও বলেননি যে বাংলাদেশ থেকে কেন হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুকে রাতের অন্ধকারে ভিটে মাটি ছেড়ে এক পারে চলে আসতে হয়েছিল। আজকে সেই দৃশ্য আবার নতুন করে মনে হচ্ছে সিনেমায় যেমন রিটেক হয়, একবার না হলে পরে নায়ককে বলা হয়, নায়িকাকে বলা হয় আরেকবার অভিনয় করে দেখান, সেই রকম রিটেকের মতো বাংলাদেশের দৃশ্য। অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে ঘাড়ে ছেলে, কারো ঘাড়ে বউ, কারো ঘাড়ে বৃদ্ধা মা, হাতে একটা নোংরা কাপড়ের একটা পুটলি, বছরে একটা মাত্র কাপড়, পেটে খিদে, চোখে লজ্জা, কারণ নিজের চোখের সামনে বউয়ের চুলের মুঠি ধরে টানা হয়েছে, কারো বউকে হয়তো ধর্ষিতা হতে হয়েছে, কারো নারায়ণ শিলাকে হয়তো লাঠি মেরে ফেলে দেওয়া হয়েছে। সেই লজ্জাকে বুকে নিয়ে, চোখে দক্ষ লজ্জা নিয়ে হাজার হাজার মানুষকে, তাদের লক্ষ লক্ষ মানুষকে বাংলাদেশ থেকে যেভাবে আসতে হয়েছিল, সেদিন পাল্লালপুরে গঙ্গা পার হয়ে মানুষকে রাতের অন্ধকারে সেইভাবে পালিয়ে আসতে হয়েছে। বিশ্বাস করবেন না, সেই পাল্লালপুর ক্যাম্পে কয়েকশো মানুষ, তার মধ্যে একটা ছোট বাচ্চা যার বয়স হচ্ছে 4 দিন, আর 65-75 বয়সের বৃদ্ধ সেও আছে। হিন্দু সমাজ যারা বছরের পর বছর বলে গেছে, যারা বছরের পর বছর বলে গেছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, তাদের ভাবার সময় এসেছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, তবে কেন ভাঙলি ভারত, গড়লি পাকিস্তান, এই প্রশ্নটা করার সময় এসে গেছে। এখন যাদের অন্ধকারে পালিয়ে আসতে হলো,
জাফরাবাদ অঞ্চল বাবা ছেলে মিছিল করে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কথায় কথায় বলে লড়াইটা জাতের নয় ভাতের, ভাবতে ভাবতে করে কংগ্রেসদের মতো বাড়িতে বসেছিল। মোহাম্মদ সেলিম বলছেন যে না, দাঙ্গা আটকাতে গেছিল কংগ্রেস সেলিম, দাঙ্গা আটকাতে গেলে রাস্তায় থাকতো ওরা, নিজের বাড়িতে বসেছিল, ভয়ে কাঁপছিল। সেদিন তাদের কমরেড পরিচয় আর চলে গেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস বাপ আর ছেলে পিটিয়ে মারা হলো। রক্তাক্ত ভিডিওটা আমার কাছে আছে, কোটানো হয়েছে। চন্দন দাস রক্তাক্ত অবস্থায় বসে আছে, অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে, অ্যাম্বুলেন্স ভেঙে ভাঙচুর করে দেওয়া হলো, অ্যাম্বুলেন্স যেতে পারলো না, রক্তক্ষরণ হতে থাকলো। মারা গেলেন চন্দন দাস, হরগোবিন্দ দাস। মোহাম্মদ সেলিম পৌঁছে গেলেন, এইভাবে লাল সালাম দিল। কিন্তু কমরেড যেটা বললেন না, লড়াইটা সেদিনও ভাতের ছিল না, আজও ভাতের নেই। লড়াইটা জাতের কমরেড, জাতের জন্য মারামারি হচ্ছে, সেই জন্যই লড়াই। সেই লড়াইটা জাতের, হিন্দু মুসলমানের দ্বীপ জাতি তত্ত্বকে সেই সময় জিল্লা সাহেব এবং ইংরেজরা এবং তার সাথে বামপন্থীরা, বামপন্থীদের দাবি ছিল ভারত বিভাজন করতে, পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই দাবি নিয়ে বামপন্থীরা সেদিন লড়াই করেছিল। সেই মঞ্চে সোনাবতীর সাথে মঞ্চে জ্যোতি বসু যাওয়ার কথা ছিল, কোনো কারণে গাড়ি করে তিনি পৌঁছতে পারেননি। না, যে মঞ্চ থেকে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, কলকাতার হাজার হাজার মানুষকে কুপিয়ে মারা হয়েছিল, সেই মিটিং এ জ্যোতি বসু হয়তো থেকে যেতেন। শুধু দুর্ভাগ্যবশত তিনি পৌঁছতে পারেননি। আমাদের বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস, যারা পুরনো লোক আছে, যারা উত্তম কুমারের আমলের সিনেমা দেখেছেন, তার বিখ্যাত সিনেমা জলসা ঘর, সেই ছবি বিশ্বাসকে কলকাতার মানিকতলার বুকে তরোয়াল দিয়ে ধরেছিল গলা কাটবে বলে। সেদিন কোন বুদ্ধিজীবী, কোন কমরেড কেউ বাজাতে আসেনি ছবি বিশ্বাসকে। সেদিনই ছবি বিশ্বাস ছবি হয়ে যেতেন। যদি গোপাল মুখোপাধ্যায়, গোপাল পাঠা, তার পাঠা কাটার অস্ত্র নিয়ে যদি রাস্তায় না নেমে ছবি বিশ্বাসকে বাঁচাতেন, সেই দিনই ছবি বিশ্বাস ছবি হয়ে যেতেন। করে জলসাগর সিনেমা তার আমরা দেখতে পেতাম না। সেদিনও লড়াইটা জাতের ছিল, ভাতের ছিল না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে। কি বুঝতে পেরে গেছে? একদিকে দাঙ্গা করিয়ে দাও, দাঙ্গা করলে ডবল ডবল লাভ, ডবল ডবল চাকরি দিব বলেছিলেন, চাকরি তো দিতে পারেনি, ডবল ডবল লাভ। কিসে লাভ হচ্ছে? সেই লাভ একদিকে 26,000 চাকরি হারা, দৃষ্টিটা অন্যদিকে ঘুরে গেল। আর তার সাথে সাথে কি লাভ হলো? মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুদের যতই ঝাঁটালাথি মারো, 1000 টাকা থেকে 500 টাকা বাড়িয়ে দেবো, আর একটু বাড়িয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার, হিন্দুরা মুখ বুঝে সহ্য করে নেবে। কিন্তু মনে রাখবেন, ওই মহিলারা যারা আমার সাথে কলকাতা গেছিল, 8টা পরিবারের মানুষ, বেশিরভাগ মহিলা ছিলেন, তারা সবাই লক্ষ্মীর ভান্ডার পেত। একজন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা মুখ্যমন্ত্রী যাকে বলেন, তারও ঘর ছিল। এখন আর ঘর নেই, লক্ষ্মীর ভান্ডারের টাকাও নেই, রাতের অন্ধকারে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ লড়াইটা তখনও ভাতের ছিল না, আজও নেই। লড়াইটা জাতের লড়াই। হিন্দু বলে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দু বলে তাদের জীবন ওষ্ঠাগত করে দেওয়া হয়েছে। মুখের উপরে বলেছে ওই মহিলাদের কাছে গিয়ে, তারা বলেছে আমরা দিদির দলের সমর্থক, আমরা তৃণমূল করি। যতই তৃণমূল কর, হিন্দু না তোরা? হিন্দু জন্ম যখন জন্মগ্রহণ হয়েছে, তোদের মার খেতে হবে, মরতে হবে। বলেছে তোদের স্বামীদেরকে ছেড়ে দে, এখনই কপিয়ে গলা কেটে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি, চল তোরা আমাদের সাথে চল, আমাদের সাথে নিকা করবি, নামাজ পড়বি, রমজান মাসে উপবাস রাখবি, তোরা আমাদের সাথে ধর্মান্তরিত হবে। মুখের উপরে গিয়ে বলেছে। শিখবো না আমরা? কতদিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে চালাবো, মিথ্যে কথা বলে চালাবো, ভাবের ঘরে চুরি করব? সেই সময় চলে গেছে। সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন লড়াই করি। আমরা বীর হিন্দুর মঞ্চ, আমরা লড়াই করে এর বিরুদ্ধে সত্যিকারের লড়াইটা আমরা করি। কেন লোকে বলে শিশুকান্ত মজুমদার শুধু হিন্দুদের কথা বলছে? হিন্দুদের কথা বললে প্রকৃত সেকুলারিজমের কথা বলা হয়। 100 জন হিন্দুর মধ্যে 1 জন মুসলমান পরিবার যদি থাকে, তবুও সে সুরক্ষিত থাকবে। কারণ হিন্দু জন্মমাত্র সেকুলার, হিন্দু জন্ম থেকে অসাম্প্রদায়িক, সেই মানবক নিয়ে আমরা সেই সহজী বা বরাবর মানুষ হয়েছি। আজকে তাই সময় এসেছে, আর আজকে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করলাম। পুলিশ লাঠিচার্জ করতে শুরু করলো, দক্ষিণ দিনাজপুরে পুলিশ লাঠিচার্জ করছে। আমরা ভাবতে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার?
এরকম করে কিভাবে কেন হচ্ছে? আমরা অদ্ভুত ভাবে অবাক হয়ে গেলাম। দেখলাম পুলিশের একজন অফিসার, সে অতি বীর বিক্রমে নেমে পড়েছে লাঠিচার্জ করতে। খবর নিলাম কে সেই অফিসার, হঠাৎ এত বীর বিক্রম কিভাবে হলো? খবর পেলাম তার নাম নাকি বিক্রম প্রসাদ, ডিএসপি হেডকোয়ার্টার। বিক্রম প্রসাদ ডিএসপি হেডকোয়ার্টার। আগের মমতা বন্দ্যোপাধ্যায় না ভাই তো কার হয়ে পাহারা দিতে, তার সিকিউরিটিতে ছিলেন। ওখানে থাকতে থাকতে প্রতিদিন 3 বেলা করে, ডাক্তার যেমন লিখে দেয় না, সকালে 2টো বড়ি খাওয়ার পর, দুপুরে 2টো বড়ি খাওয়ার পর, রাত্রে 2টো বড়ি খাওয়ার পর, সেরকম 3 বেলা নিয়ম করে হাওয়াই চটি চাটতেন। সকালে 2বার, দুপুরে 2বার, রাতে 2বার। মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটিটা দেখেছেন? সাধারণ মানুষ, আমাদের গ্রামের মানুষ অনেক হাওয়াই চটি পরে, সবার হাওয়াই চটিকে নোংরা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটি দেখুন সাদা ধাবধাবা, নীল সাদা। আমি ভাবতাম কি ব্যাপার, এখন বুঝতে পারলাম এই বিক্রম প্রসাদী 3 বেলা চেটে চেটে পরিষ্কার করে নিত, সেই জন্য এত পরিষ্কার হয়ে আছে। আমি আমার জেলা সভাপতি এবং অন্যান্য নেতৃত্বকে অনুরোধ করবো, ভালো দেখে একটা নীল সাদা রঙের হাওয়াই চটি কালকে কিনুন, কিনে বিক্রম প্রসাদের কোয়ার্টারের সামনে গিফট দিয়ে আসুন, এখানে বসে বসে ওটা চাটবে, তাহলে কাজে লাগবে। পড়াশোনা করে আইপিএস হয়েছে এই অশিক্ষিত নেতাদের বাঁচানোর জন্য? তাহলে পড়াশোনা করে লাভ কি থাকলো? আজকে এখানে পরিষ্কার বলে দিতে চাই, কোন গুন্ডামি মস্তানি এই জেলায় থাকবে না, এই জেলায় চলবে না। এই জেলায় গুন্ডামি মস্তানি করার জায়গা নেই। আমাদের বিপ্লবটা অনেক গুন্ডামি মস্তানি করে দেখেছেন তো, দুবার বাংলার মানুষ এবং এই দক্ষিণ দিনাজপুরের মানুষ বিপ্লব মিত্র তার কোম্পানিকে হারিয়েছে। আগামী দিনেও আমরা হারাবো। আমরা এই জেলাকে এই দুষ্কৃতীদের হাতে তুলে দেবো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন পুলিশ দিয়ে বিজেপিকে আটকে দেবে, আটকাতে পারবেন না। আরে আপনার ডিজির কাছে গিয়ে বসেছিলাম ওই ঘর হারাদেরকে নিয়ে, আপনার ডিজি পর্যন্ত বাধ্য হয়েছে নবান্ন থেকে ছুটে এসে আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা করার জন্য। কারণ ডিজিও জানে যে মুখ্যমন্ত্রী চোর এবং এই মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ওই সিংহাসনে বসার অধিকার নেই। যখন দাঙ্গা হলো, মুখ্যমন্ত্রী ভাবুন এটা আমাদের কি মুখ্যমন্ত্রী আমরা রেখেছি। আমাদের এই পশ্চিমবঙ্গকে মনে করা হয় জাতীয়তাবাদের উৎসস্থল। এক সময় বন্দে মাতরম মন্ত্র এই পশ্চিমবঙ্গ থেকে বাংলার বুকে রচনা হয়েছিল। এই বন্দে মাতরম মন্ত্র নিয়ে, গীতার মন্ত্র দিয়ে একবার বিদায় দে মা ঘুরে আসি, ক্ষুদিরাম থেকে শুরু করে, প্রফুল্ল চাকি থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে তারা ফাঁসির মঞ্চে জয়গান গিয়ে গেছেন, কেউ বুকে গুলি খেয়েছেন, তিরঙ্গা হাত থেকে নামাতে দেননি। আজকে সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছেন, বিএসএফ দাঙ্গা করিয়েছে। ছি, এই লজ্জা আমরা রাখি কোথায়? এই লজ্জা রাখি কোথায়? বিএসএফ কারা? বিএসএফ ভারত সরকারের সেই ফোর্স যারা কোনো শত্রু দেশের সাথে যদি প্রথম যুদ্ধ শুরু হয়, যখন প্রথম গুলিটা যারা বুকে পেতে নেয় এই দেশের জন্য, এই ভারত মায়ের জন্য, তাদের নাম বিএসএফ। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নামে এই বাজে কথা বলেছে। বিএসএফ নাকি 4,000-5,000 টাকা করে দিয়ে বাংলাদেশের লোকেদেরকে নিয়েছে, তাদেরকে নাকি ঢিল ছড়িয়েছে। আর আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি, এই যে পুলিশের রিপোর্ট, যে রিপোর্ট কোর্টে পুলিশ জমা করেছে, কোর্ট থেকে আমরা বের করেছি, তাদের পশ্চিমবঙ্গের পুলিশ কি বলছে, যে সব জায়গাতে একটা কথা বলছে, যে সব জায়গায় লোকাল পিপল। আমি পড়ছি, ইংরেজিতে পড়ছি, তারপরে বাংলা করে দেবো। আমি একটা রিপোর্টের একটা অংশ থেকে পড়ছি। 11/4/2025 আফটার জুমা নামাজের পর at Umarpur under the Raghunathganj PS, Sajur Moor under the Suti PS and old Dak Banglo Moor under the Shamsherganj PS by some local people without any recognized banner. বাংলা বললে কি দাঁড়ায়? বাংলা বললে দাঁড়ায় 11 তারিখ এপ্রিল মাসের জুমা নামাজের পর উমরপুর, যা রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত, সাজুর মোড়, যা সুতি পুলিশ স্টেশনের অন্তর্গত, এবং ওল্ড বাংলো মোড়, যেটা শমশেরগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত, সেখানে কিছু লোকাল পাবলিক, পরিষ্কার বলছে লোকাল পিপল উইদাউট এনি রিকগনাইজ ব্যানার, কোন ব্যানার ছাড়াই জমা হতে শুরু করে। প্রত্যেক জায়গায় ওই জায়গাতেও বলা হয়েছে লোকাল পিপল, এই জায়গাতেও বলা হয়েছে লোকাল পিপল। পুলিশের এত বড় রিপোর্টের 3টি পাতা আমি নিয়ে এসেছি। এই রিপোর্টের গুরুত্ব কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাইরে থেকে লোক এনেছে বিএসএফ, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী,
পুলিশ দপ্তরের মন্ত্রী, তার পুলিশ বলছে লোকাল পিপিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ স্বীকার করে নিচ্ছে কোর্টের সামনে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেন। তার পুলিশ বলছে, আমরা বলছি না। ভাবুন রাজার কি অবস্থা, রাজার অবস্থা, রাজা সিংহাসনে বসে আছে, তার পুলিশই বলছে বাবা রাজা তুমি মিথ্যাবাদী। আর এই মিথ্যাবাদীর হয়ে এই প্রশাসন নেমেছে। এখানকার এসপি ডিএম দুজনে দলদাসে পরিণত হয়েছে। আর দেখুন আমি এখান থেকে দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দিরের একটা বড় করে ব্যানার টাঙিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে আছে। ভুলবেন না, যারা লক্ষ্মীর ভান্ডারে বলে ভাবে আহা আমার দিদি কি ভালো, হিন্দু ধর্মের জন্য কি বড় কাজ করছে, জগন্নাথ, জগন্নাথ দেবের নাম নিয়ে জয় জগন্নাথ করছেন, কাঁথিতে সেখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন। মনে রাখবেন রামায়ণ মহাভারত আমাদের পূর্বপুরুষরা লিখে গেছিলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। রামায়ণে আছে, সবাই আমরা দেখেছি, রাবণ মা সীতাকে হরণ করবে, মারিচকে সোনার হরিণ করে রামের কুটিরের সামনে ঘুরে বেড়াতে বললো। মা সীতা সোনার হরিণ দেখে ভাবলো যে মা রামকে বললেন যান ধরে নিয়ে এসো আমার জন্য সোনার হরিণ, আমার সোনার হরিণ চাই। লোভ করলেন মা সীতা, এই সোনার হরিণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। মনে রাখবেন এই সোনার হরিণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, যার লোভে আমরা দৌড়চ্ছি। আর তারপরে কি হলো, রাবণ এলো। রাবণ কি রূপে এলো, রাবণ গেরুয়া বসন করে এলো। ওই যে গেরুয়া বসন করে রাবণ দেখতে পাচ্ছেন, মন্দিরের ছবি লাগিয়ে নমস্কার করছে, ভাবছে আমি কত বড় হিন্দু। যে ভুল করবেন ওই রাবণকে দেখে আর সোনার হরিণ দেখে তাদের হরণ হতে বাধ্য, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় রূপী রাবণ তাদেরকে ঘর ছাড়া করবে। আজকে লক্ষ্মীর ভান্ডারে ঘর ছাড়া হতে বাঁচাতে পারেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার ঘর যাই নাম নিল না কেন, তা ঘর ছাড়া হতে বাঁচাতে পারেনি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হিন্দুদের বোঝা উচিত, হিন্দুদের একটাই কথা বলবো, বোঝা উচিত মুসলমানদের খুব রাগ হয়েছে, ওদের জমি নাকি নিয়ে নিয়েছে। কে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? কে? কোথায় ওয়াকফ বিলে? দেখুন তো ওয়াকফ বিলে কি বলা আছে। আপনারা মুসলমান ভাইদেরকে ভুল বোঝাচ্ছে, তাদের মন্দির মসজিদ তাদের কবরখানা সব নিয়ে নেওয়া হবে। কোনো কিছু নিয়ে নেওয়া হবে না, তাদের যা আছে তাদেরই থাকবে। কিন্তু কেউ যদি মনে করে যে ওয়াকফের নামে, কালকে বলবে কালেক্টরি অফিস ওয়াকফ সম্পত্তি, পরশু বলবে ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, পরশু দিন আপনার বাড়িটা আমার বাড়িটা বলে ওয়াকফ সম্পত্তি, ওই জমিদারি চলবে না। নরেন্দ্র মোদীর আমল অন্তত চলতে পারে না, এটা আমরা চলতে দেবো না। কাগজ দেখায় যেটা আপনাদের বৈধ সম্পত্তি আপনাদেরই থাকবে, ওখানে নরেন্দ্র মোদীও হাত দিতে দেওয়া যাবে না, সুকান্ত মজুমদারও হাত দিতে যাবে না। কিন্তু যদি একটা নতুন ওরা কনসেপ্ট তৈরি করেছিল 2013 সালে, ওয়াকফ বাই প্র্যাকটিস। ওয়াকফ বাই প্র্যাকটিস মানে ধরুন এই মাঠ, এই পাশে যে মাঠটা আছে, আগামী 5 জন মুসলমান ভাই নামাজ পড়তে শুরু করলো। আর এই মাঠের যে মালিক তারা বললো দরগা তৈরি করে দিয়েছে, মুসলমান ভাইরা নামাজ পড়ছে, ভালো কথা একটা দরগা তৈরি করে দিল। তারপর সেই দরগার যে পূজারি হলো, ওদের ভাষায় কি বলে আমি জানি না, সে কিছুক্ষণ পর যদি বলে, কয়েক বছর পর বলে যে এটা ওয়াকফ হিসেবে আমি দান করে দিলাম, সঙ্গে সঙ্গে এই মাঠটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। এটাকে ঠিক নিয়ম ছিল, নরেন্দ্র মোদী এটা পরিবর্তন করেছে। এটা পরিবর্তন করার দরকার ছিল, 100 বার প্রয়োজন ছিল, এবং আমরা 100 বার করব। পশ্চিমবঙ্গে কয়েক হাজার জমি মালিক ওয়াকফ, কেউ মুসলমানদের দেখুন সবাই গরিব, কেউ 1 পয়সা পায় না, খেপিয়ে নিয়ে চলে আসছে। সেই মুসলমান যারা এসে ঢিল মারছে তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা এতদিন তো ওয়াকফ না খায় মোদী দখল করেনি, তোরা কি লাভ পেয়েছিস সেই ওয়াকফ থেকে, ক পয়সা পেয়েছিস? কেউ কিচ্ছু পায়নি, কারণ দখল করে আছে তৃণমূল কংগ্রেসের নেতারা। কলকাতায় যান, ফিরাজ হাকিম সাহেব 5 কাঠা জমি, সেখানে ফিরাজ হাকিম সাহেব আর তার বইয়ের নামে শোরুম, মাসে 100 টাকা 200 টাকা ভাড়া। যে জমির দাম লক্ষ লক্ষ টাকা, সেই জমি ভাড়া নিয়ে তারা ভোগ দখল করছে। মুর্শিদাবাদে তাই। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতা করছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিরোধী নেত্রী ছিল, সেদিন তিনি কয়েকবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন, যখন আমাদের সরকার ছিল না, যে ওয়াকফ সম্পত্তি নিয়ে তখন সিবিআই তদন্ত করা হোক। এই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দল নেত্রী ছিল। আমরা সব সামনে আনবো, আমরা সব সামনে আনবো, আমরা শুধু দৌড়টা লিখে দিচ্ছি। কিছু কিছু দৌড় এই সুযোগকে কাজে লাগিয়ে হিন্দুদের বাড়ি ঘর লুট করা, হিন্দুদের স্ত্রীদের বুকের আঁচল ধরে টানা, চুলের মুঠি ধরে টানা, সব আমরা দেখে দিচ্ছি।
বিজেপির সরকার যখন গঠন হবে ডায়েরিতে সব লেখা আছে, গড়াই গন্ডায় হিসাব হবে। আর হিসাব কিভাবে হবে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন, লাতকে ভূত ভাতা নেই মানবো, ওই ধরনের ট্রিটমেন্ট আমরা ব্যবস্থা করব। আর যদি ভদ্র হয়ে থাকতে চান, সেকুলার হয়ে থাকতে চান, আপনাদের স্বাগত। সেকুলারিজম হিন্দুদের থেকে ভালো কেউ বোঝে না, হিন্দুদের থেকে বড় কেউ সেকুলার হতে পারে না। সেইভাবে থাকুন, আপনারাও শান্তিতে থাকবেন, আমরাও শান্তিতে থাকবো। আর ওই পুলিশ প্রশাসনকে বলছি, আমাদের 3 জন বা 4 জন মনে হয় আহত, হসপিটালে ভর্তি হয়েছে তারা। আমাদের জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে, সম্পাদক থেকে শুরু করে সাধারণ কর্মী, সবার উপরে পুলিশের আঘাত হয়েছে। এই পুলিশের আঘাত আমরা মনে রাখবো, আমরা ভুলবো না। সেই সময় দুলারা গল্প করলেন, আমাদের পার্টির নেতাদেরকে জেলে ঢোকানো হয়েছিল, তার ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টি প্রত্যুত্তর দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সাংসদ ছিল না, বিধায়ক ছিল না। এই জেলাতে সাংসদ পরপর 2 বার হয়েছে, 3 জন বিধায়ক হয়েছে। আগামীবার সব কটা সিট এখানে আমরা জিতে আমরা পশ্চিমবঙ্গের সরকার গঠনের দিকে যাব। আমরা জানি কিভাবে জিততে হবে। তাই বলছি, মানুষের সাথে এখানে দক্ষিণ দিনাজপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। দক্ষিণ দিনাজপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আমাদের দক্ষিণ দিনাজপুরের মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। তাই ভারতীয় জনতা পার্টি এখানকার শাসক দল, এই জেলার শাসক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। পুলিশ যদি শাসক দলের কথা মতো চলার অভ্যাস করে ফেলে, তাহলে ভারতীয় জনতা পার্টির কথা মতো চলতে হবে। তৃণমূল কংগ্রেস চোর, তৃণমূল কংগ্রেসের কথা মতো চলা চলবে না। তাই বন্ধুগণ, আপনারা যে আন্দোলন করেছেন, আজকে লড়াই দিয়েছেন যে পুলিশের সাথে, সেই লড়াই আগামী দিনে আমাদেরকে জারি রাখতে হবে। আগামী দিনে 26-এর বিধানসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে পর্যদুস্ত করতে হবে। বালুরঘাট থেকে শুরু করে, গঙ্গারামপুর থেকে শুরু করে তপন, আমাদের 3টে বিধায়ক আছে। আগামীবার আরো বিধায়ক বাড়াতে হবে এবং প্রত্যেকটি বিধানসভায় বিজেপির গেরুয়া পতাকা তুলতে হবে এবং বিজেপি সরকারে আনতে হবে। তবে আমাদের এই পুলিশের বিরুদ্ধে লড়াই আমাদের সফল হবে। সেই লড়াইয়ের শপথ নিন। আর সবাই আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি। ধন্যবাদ রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। তোমরা নিলে তো আবার কি লাঠি চার্জ না আবার লাগবেই আবার। দাদা, আজকে আপনাদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলো, কি কারণে যদি একটু বলেন? দেখুন, এখানে নতুন একজন অফিসার এসেছে, শুনতে পাচ্ছি তার নাম নাকি বিক্রম, কি নাম যেন, বিক্রম প্রসাদ। সে বেশি চটি চাটতে তার সেই চটি চাটার অভ্যেসটা এখনো রয়ে গেছে। একসময় মুখ্যমন্ত্রীর ওখানে ছিলেন শুনলাম, সেই কাজ করেছে বলে আমরা জানতে পারছি। আমাদের 4 জন আপাতত খোঁজ পেয়েছি, তারা আহত। অন্যরাও আরও কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে, সবারটা গুরুতর নয়। 4 জনের আঘাত অত্যন্ত গুরুতর। আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি মেরেছে। পুলিশের লাঠিচার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না, মাথায় মারলে ইন্টারনাল ইনজুরি হতে পারে। আমরা পাঠিয়েছি তাকে, প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা। যদি ইন্টারনাল হ্যামারেজ ধরা পড়ে, আমরা পুলিশের বিরুদ্ধে যে লাঠিচার্জের অর্ডার দিয়েছে সেই অফিসারের বিরুদ্ধে আমরা খুনের মামলা করব। লাঠিচার্জ করতে হলো কেন? মানে প্ররোচনা ছিল নাকি কিচ্ছু ছিল না। আমাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তাদের যে আক্রোশ ব্যারিকেডের উপরে দেখাচ্ছিল। কোনো পুলিশের গায়ে কেউ হাত তোলা, পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ উস্কেছে। পুলিশ পরবর্তী সময়ে উস্কানির জন্য, পুলিশ ব্যারিকেড পারে, ভিডিও আছে, ব্যারিকেড জাম্প করে সেই পারে যে পারে বিজেপির থাকার কথা। আমরা পুলিশের কথা মতো, পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম, আমাদের আন্দোলন করছে। ঠিক কি বিষয় আজকে মানে এই বিক্ষোভ? আমাদের তো জানেই, আমাদের 2টো বিষয়। এক, এই চাকরিহারা যারা চাকরি গেছে, এই দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য। আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে তার ধর্মীয়
স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি। উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, সেটা রক্ষা করতে পারেননি, সেই জন্য এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি। পুলিশ বলছে আপনাদের দলের দেখুন কি ধরনের অত্যাচার হয়েছে, এখন লাঠির দাগ। এদিকে আসুন আপনি। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি, আমাদের জেলার নেতা, তাকে মেরে কি অবস্থা করেছে দেখুন। এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অত্যাচারী পুলিশে পরিণত হয়েছে। পুলিশ বলছে আপনার তরফ থেকে লাঠিচার্জ। পুলিশ কিভাবে আহত হলো? পুলিশকে মেরেছে ডাকে, পুলিশকে মেরেছে বিজেপি এরকম আছে? সে তো পুলিশ লাঠিচার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে তখন কে ঢিল মারছে? আমরা মেরেছি না আশেপাশের লোক মেরেছে ভগবান জানে। প্রথমে তো শান্তিপূর্ণ ছিল, আমাদের কর্মীরা বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছিল। বাসের ব্যারিকেডের আক্রোশের তো কারো লাগার কথা না। একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না বিজেপির কোনো নেতা কর্মী। যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো, এদিকের এলাকাটা তো বিজেপির ছিল, ওদিকেরটা পুলিশের ছিল। পুলিশ ওপারে থাকতো কিচ্ছু হতো না, এপারে এসে মস্তানি মারাতে গেলে কেন? এখানে মস্তানি মারলে মার খেতে হবে। তাহলে কি মনে করছেন জেলায় জেলায় যাতে বিজেপি বিক্ষোভ না করতে পারে সেই কারণে আজকে লাঠিচার্জ? দেখুন পুলিশ এবং সরকার দুটোই এই মুহূর্তে হচ্ছে পাগলের মতো অবস্থা। ওই যে কুকুরের যখন মাথায় ঘা হয় দেখেছেন কুকুর কেমন করে, খুঁজে পায় না কি করবে, চাটতেও পারে না, সেই রকম পাগলা কুকুরের মতো অবস্থাই সরকারের হয়ে গেছে। রাজ্যপালের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকেরা। রাজ্যপালের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকেরা, শাস্তির দাবি করছেন। দেখুন যা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে না, ওই পরিস্থিতি যদি একবার আপনারা চোখের সামনে, আপনার আমার চোখের সামনে যদি হয়, আমরাও কাঁদব। এটা বাস্তবিকতা। যেদিন আপনি হয়তো নববর্ষ পালন করছিলাম, সেদিন ওই ক্যাম্পের মহিলারা ভাতের থালা নিয়ে কাঁদতে কাঁদতে মুখে ভাত দিচ্ছে। অর্থাৎ যারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারের পয়সায় বিধি বেঁধে হলেও সসম্মানের সাথে খেতেন, তাদেরকে ভিক্ষা করে খেতে হচ্ছে। ওই ক্যাম্পে যে ভিক্ষা আসছিল সেটাতে খেতে হচ্ছিল। এর থেকে লজ্জার আর কি হতে? এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি করছেন তারা। মহিলা কমিশনের কাছে একই দাবি করেছে বিএসএফ ক্যাম্প। না, ওখানকার মহিলাদের দাবিও তাই। আমি যে 8টা পরিবারকে নিয়ে গেছিলাম, 8 জনকে নিয়ে গেছিলাম ক্যাম্প থেকে রাজ্যপালের কাছে এবং ডিজির কাছে, সব জায়গাতেই একই দাবি যে ওখানে বিএসএফ ক্যাম্প থাকতে হবে, না হলে ভারত বিরোধী কার্যকলাপের আখড়া হয়ে উঠবে। বিএসএফের উপরে মানুষের ভরসা আছে, পুলিশের উপরে মানুষের বিন্দুমাত্র ভরসা নেই। এসব দেখে মনে পুলিশের মাথায় ঘা হয়ে গেছে, সেই রকম করছে পাগলা কুকুরের। তাহলে কি মনে করছেন যে প্রতিনিধি নাকি সাদা কাগজে মুর্শিদাবাদের গ্রামের মহিলাদের দিয়ে সই করিয়ে নিয়েছে, এটা পোস্ট করেছে কুণাল ঘোষ? দেখুন সে তো মহিলারা বলবে কি দাবিতে তারা সই করেছে, সেটা তো মহিলারা বলবে। কুণাল ঘোষ বলার কি? কুণাল ঘোষ কি মহিলা নাকি? তাহলে শাড়ি পরে চুরি পরে ওই ক্যাম্পে চলুক। আমি তো কুণাল ঘোষকে আবেদন জানাচ্ছি, দম থাকলে এক রাত্র ওই ক্যাম্পে গিয়ে থাকুক। যদি দম থাকে, ওই মহিলাদের প্রতি সহানুভূতি থাকে, এক রাত শাড়ি পরুন, হাতিয়ার চুরি পরুন, পরে গিয়ে ওই ক্যাম্পে গিয়ে থাকুন। সীমান্তবর্তী জেলা যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে কি তাহলে একটি করে সিআরপিএফ বা বিএসএফ ক্যাম্প করা প্রতিটা জেলায় প্রয়োজন মনে করছেন? দেখুন জনতা মনে করছে, আমি সেটা বড় বিষয় নয়। পশ্চিমবঙ্গের জনতা মনে করছে, ওই মুর্শিদাবাদের লোকেরা মনে করছে যে আমরা সেফ নই এই পুলিশের হাতে। তো জনতার ডিমান্ড সব থেকে বড় ডিমান্ড, জনতা যা চাইবে সেটাই হবে। সর্বশেষ পরিস্থিতি কি এই মুহূর্তে? বাংলার পরিস্থিতি কি বা মুর্শিদাবাদের অবস্থা কি? বাংলার পরিস্থিতি ভয়াবহ, মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সব জায়গাতে, যেখানে হিন্দু জনসংখ্যা কম, সব জায়গার হিন্দুরা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিয়ে দিন গুনছে। আমাদের জেলাতেও হরিরামপুরে একটা ঘটনা প্ল্যান করা হয়েছিল, আমাদের কাছে যা খবর ছিল। পরবর্তী সময় পুলিশ সেটাকে মানা করেছে, কিন্তু কতদিন এভাবে মানা করে রাখবে? বছরের পর বছর মেহফিল ওয়াজের নামে হিন্দু ধর্ম সম্পর্কে যে ধরনের প্রভোকিং শব্দ ব্যবহার করা হচ্ছে, এগুলো বন্ধ করা উচিত। আমাদের কর্মীদের উপরে অত্যাচার করে কতদিন সত্যকে ঢাকা রাখবে? একের পর এক কর্মীকে যেভাবে মারা হয়েছে, এর প্রত্যেকটার হিসেব আমরা খাতায় লিখে রাখছি, একজনকেও ছাড়বো না। রাজভবনের 20 নাম্বার দেওয়া হলো সেখানে তাদেরকে। রাজভবনে মহামহিম রাজ্যপাল পিস সেন্টার তৈরি করেছে, সেখানে যে পিস কল সেন্টার তৈরি করেছে সেখানকার নাম্বার দিয়েছেন। প্রয়োজনে তারা ফোন করবেন, রাজ্যপালকে জানার পরে রাজ্যপাল কমসে কম মুখ্যমন্ত্রীকে তো জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী তো অন্ততপক্ষে এটা বলতে পারবেন আমি জানতামই না।
রাজ্যপাল জানাবেন ফোনে তাকে, রাজ্যপাল তো কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে। তারা দাবি করছেন রাজ্য সরকারের অনুদান আমরা নেব না, রাজ্য পুলিশের উপরে ভরসা নেই, আমরা কেন্দ্র বাহিনীকে চাইছেন তা। না না, সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষেরই পুলিশের উপর ভরসা নেই, সেটা তো পুলিশ এরকম রেগে যাচ্ছে। পুলিশের অবস্থা এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। আজকে আপনার রেজিস্ট্রে দুটো এফআইআর হয়েছে। আজকে কোথায়? মালদায়। ভালো তো, মেডেল আমার জন্য। ঈশাকান্ত চৌধুরী তৃণমূল কংগ্রেসের বি টিম, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের বি টিম যদি আমার নামে এফআইআর করে সেটা আমার জন্য মেডেল। আর পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থের কথা বলতে গিয়ে, হিন্দুদের কথা বলতে গিয়ে যদি আমাকে জেলেও যেতে হয়, আমার বিন্দুমাত্র আফসোস থাকবে না, আমার পরিবারের লোকের আফসোস। আতঙ্কে ঘুমাতে পারছি না, জাতীয় কমিশনের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকেরা। দেখুন, অত্যন্ত স্বাভাবিক যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, আমি আপনি হলেও ঘুমোতে পারতাম না। এইটা অনুধাবন করা আমাদের প্রয়োজন। আমরা হয়তো এখন ভালো অবস্থায় আছি, বেশি দিন এইভাবে ভালো অবস্থায় থাকবো। ধন্যবাদ। চলো।